দ্য ডিজিটাল এডুকেটে সবাইকে স্বাগত। আজকে আমি আর আমার নিজের পরিচয় দিচ্ছি না, কারণ তোমরা প্রত্যেকে জানো আমি তোমাদের এডুকেশন পড়াই, তোমাদের শিক্ষা বিজ্ঞানের শিক্ষক বিক্রম স্যার। ঠিক আছে, তো আজকে এর আগের দিন ক্লাসে আমরা যে টপিকটার সম্পর্কে আলোচনা করেছিলাম সেটা বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক এবং বৃদ্ধি বিকাশের মধ্যে পার্থক্য। ঠিক আছে, বৃদ্ধির শিক্ষাগত গুরুত্ব, বৃদ্ধির এবং বিকাশের শিক্ষাগত গুরুত্ব, এই সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই গ্রুপ ইউনিট 2 এর সেই বৃদ্ধি ও বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই অধ্যায় থেকে, এই অধ্যায়ে অর্থাৎ পঞ্চম অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ বিকাশের উপাদান, ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ বিকাশের যে উপাদান রয়েছে এই অধ্যায়ে আমরা আজকে প্রবেশ করছি। তো তোমরা আগের ক্লাসগুলো যারা করোনি তোমরা অবশ্যই দেখে নেবে আগের ক্লাসগুলি। সেই আগের ক্লাসগুলো দেখার জন্য তোমরা অবশ্যই চলে যাবে আমাদের যে দ্য ডিজিটাল এডুকেয়ার, বা এই যে আমাদের যে চ্যানেল রয়েছে দ্য ডিজিটাল এডুকেয়ার বা এডুকেয়ার একাডেমি, সেখানে তোমরা সেই প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে পরপর সেই ক্লাসগুলো কিন্তু সাজানো অবস্থা রয়েছে, তোমরা অবশ্যই সেই আগের ক্লাসগুলো দেখে নেবে। আগের ক্লাসগুলো দেখলেই তোমাদের পরবর্তী যে আজকে যে ক্লাসটা দেখতে তোমরা অনেকটা কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। আজকে তো আমাদের পঞ্চম অধ্যায় দেওয়া আছে বিকাশের উপাদান, তো বৃদ্ধি ও বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই অধ্যায় থেকে আরেকটা আমরা সাব পয়েন্ট পড়বো পঞ্চম অধ্যায়ে বিকাশের উপাদান, ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট, অর্থাৎ পার্ট 1-এ, সেমিস্টার 2 একাদশ শ্রেণী। তাহলে এখানে আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বংশগতি, হেরিডিটি, এই সম্পর্কে আজকে আমরা জানবো। অবশ্যই তোমরা প্রত্যেকে আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, তো প্রথমেই আমরা জানবো প্রাথমিক ধারণা। ঠিক আছে, প্রথমেই জানবো আমরা এই যে বংশগতি বা হেরিডিটির এই প্রাথমিক ধারণা সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তো প্রথমেই আমরা এই যে প্রাথমিক ধারণা বংশগতি বলছে শিশু সন্তানটি জন্মানোর পর সে আত্মীয় পরিজনেরা বা পরিবারের সেই নতুন সদস্যের সঙ্গে একই পরিবারের অন্য কোনো সদস্যের কিছু না কিছু মিল খুঁজে পান। অবশ্যই এটা প্রত্যেকে একমত আমরা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটা শিশু সন্তান যখন মাতৃগর্ভ থেকে জন্ম নেয়, সে জন্ম নেওয়ার পরে কি হচ্ছে, তার আত্মীয় পরিজনেরা এবং পরিবারের সেই নতুন সদস্যের সঙ্গে একই পরিবারের অন্য কোনো সদস্য কিছু না কিছু কি মিল পাওয়া যায় না? যায় কি যায় না বলো? কারণ একটা সে যখন জন্মগ্রহণ করলো, সে আত্মীয় পরিজনেরা পরিবারের সে নতুন সদস্যের সঙ্গে কারো না কারোর সাথে কিন্তু তার মিল রয়েছে। হয় মার সঙ্গে মিল রয়েছে, নয় বাবার সঙ্গে, নয় তার দাদার সঙ্গে, অথবা দিদির সঙ্গে, অথবা তার ঠাকুরদার সঙ্গে। ঠিক আছে, প্রত্যেকটার সঙ্গে কি কিছু না কিছু কি আমরা মিল পাই। ঠিক আছে, কেউ বলেন ঠিক মায়ের মতো দেখতে হয়েছে, কেউ বলেন কি পাড়া প্রতিবেশী কি বলে, বা আমাদের মামা মামি অনেকেই রয়েছে পাড়া প্রতিবেশী, একটা শিশু যখন জন্মগ্রহণ করে কিছু না কিছু কারো না কারো কি মতো কিন্তু হয়ে থাকে সেই সদস্যদের মধ্যে থেকে। ঠিক আছে, হয় না? এবার আবার কেউ পাড়া প্রতিবেশী বা অনেকে অনেকভাবে তোমাকে বলে বা কমেন্ট করে যে এই ছেলেটা দেখতে কি তার মায়ের মতো হয়েছে, কেউ বলে কি তার বাবার মতো হয়েছে, বলে না, অনেকেই ছোটবেলায় বলতো। আবার কেউ বা বলেন তার চোখ দুটো ঠিক বাবার মতো হয়েছে, বলছে তার চোখ দুটো খুব তার বাবার মতো হয়েছে। ঠিক আছে, বা কেউ বলে না মুখটা ঠিক তার মার মতো হয়েছে, এগুলো প্রায় আমরা প্রত্যেকে শুনি। ঠিক আছে, বলছে আবার কেউ বলেন যে দিদিমার মতো চুল পেয়েছে, বলছে কেউ বলছে কি সে ছেলে বা ছেলে মেয়েটা কি শিশুটি দিদিমার মতো কি চুল পেয়েছে। আর এসব মন্তব্যের মধ্যে কিছুটা বাড়াবাড়ি থাকলেও আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে বাবা মা কিংবা পিতৃ মাতৃকুলের কিছু না কিছু বৈশিষ্ট্য কি সন্তানরা পেয়ে থাকে। বলছে যাই যাই যা বলুক না কেন, কিন্তু আমরা এইটুকু জানি, আমাদের মধ্যে যে জ্ঞানটা রয়েছে, যে আমরা জানি যে বাবা বা মা কিংবা পিতৃ বা মাতৃ মানে পিতা বা মাতার কুলে কিছু না কিছু বৈশিষ্ট্য নিয়েই একটা শিশু কি জন্মগ্রহণ করে। ঠিক আছে, বৈশিষ্ট্য নিয়েই সন্তানরা কি থাকেন পেয়ে থাকেন। বলছে বংশের ওইসব বৈশিষ্ট্যগুলিকে বংশগত বৈশিষ্ট্য বলে। বলছে বংশের এই যে বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ কেউ বলছে তার বাবার মতো দেখতে হয়েছে, মার মতো দেখতে হয়েছে, তার চুলগুলো তার ঠাকুর মতো দেখতে হয়েছে, তার মুখটা তার মার মতো হয়েছে, এই যে আমরা এতগুলো বৈশিষ্ট্য বলতে পারছি, অর্থাৎ আমরাও জানি যে না একটা সে যখন জন্মগ্রহণ করে তার মা বাবা মার কিছু কি বৈশিষ্ট্য সে কিন্তু নিয়েই কিন্তু সে কি জন্মগ্রহণ করে। ঠিক আছে,
বলছে শিশুর জন্মগ্রহণের পর যে পরিবেশে বড় হয়ে ওঠে আর সেই পরিবেশ তাকে গভীরভাবে কি প্রভাবিত করে। বলছে শিশু যে পরিবারে জন্মগ্রহণ করলো সেই পরিবারে কি হচ্ছে, সে আস্তে আস্তে কিন্তু সেই পরিবেশে কি হচ্ছে, সে কিন্তু বড় হয়ে উঠছে এবং তাকে পরিবেশ তাকে গভীরভাবে কি করে প্রভাবিত করে। অর্থাৎ পরিবেশ মানে কি, এনভায়রনমেন্ট। ঠিক আছে, বলছে এই বংশগত এবং পরিবেশ এই পারস্পরিক প্রভাবে শিশুর সঠিক জীবন বিকাশ ঘটে। বলছে এই বংশগতি, তো তার যে বংশগতি, ঠিক আছে, তার যে বংশে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তার কি পরিবেশ মানে এনভায়রনমেন্ট, ঠিক আছে, এই বংশগতি এবং পরিবেশ এই দুটো কিন্তু কি শিশুকে বড় হয়ে উঠতে কি অনেকটা কিন্তু সাহায্য করে। শিশু যে পরিবেশে জন্মগ্রহণ করছে এবং যে বংশে তিনি জন্মগ্রহণ করছেন এই দুটোই কিন্তু একে অপরের পরিপূরক। এই দুটোর মাধ্যমে কি হচ্ছে, একটা মানব শিশু আস্তে আস্তে কি হচ্ছে, সে কিন্তু সেই পরিবেশে কিন্তু বড় হয়ে উঠছে। বলছে প্রকৃতপক্ষে এই মানব জীবনে দুটির প্রভাব কিন্তু অপরিসীম। হচ্ছে প্রকৃতপক্ষে এই মানব জীবন, মানুষের জীবনে বংশগতি এবং পরিবেশ এই দুটোর প্রভাব কিন্তু কি খুব গুরুত্বপূর্ণ বা অপরিসীম। যেমন একটা মনোবিদ এখানে নান বলেছেন যে বংশগতিকে বলেছেন যে প্রকৃতি বা নেচার। বলছে এই নান মনোবিদ কি বলেছেন, বংশগতিকে বলেছেন কি প্রকৃতি বা নেচার, নেচার মানে হচ্ছে প্রকৃতি, এবং পরিবেশকে বলেছেন কি বাহ্যিক প্রভাব বা নার্চার বলেছেন। ঠিক আছে, তাহলে নান মনোবিদ কি বলেছেন, তিনি বংশগতিকে বলেছেন প্রকৃতি নেচার বলেছেন এবং পরিবেশকে কি বলেছেন, কি কি বলেছেন, নার্চার মানে বাহ্যিক প্রভাব। কারণ এই বংশগতি এবং পরিবেশের মধ্যে একটা মানব শিশু কি হচ্ছে, বড় হচ্ছে। তাই একটা মনোবিদ এই নান তিনি এই বংশগতিকে বলেছেন নেচার অর্থাৎ প্রকৃতি বলেছেন, আর পরিবেশটা কি বলেছেন নার্চার অর্থাৎ বাহ্যিক প্রভাব বলে তিনি উল্লেখ করেছেন। আর এই দুটি শক্তির প্রভাব গুরুত্বের জন্যই শিক্ষাবিদ এবং মনোবিজ্ঞানীরা এগুলির প্রতি এত বেশি যে আগ্রহান্বিত ও কৌতূহলী হয়েছে। বলছি এই দুটোর জন্যই এই যে শিক্ষাবিদ এবং মনোবিজ্ঞানীরা যারা গবেষণা করছেন, রিসার্চ করছেন, তারা অনেকটা কি আগ্রহী এবং কৌতূহলী হয়ে উঠেছেন। ঠিক আছে, আর কি আগ্রহী কি কৌতূহলী হয়ে উঠেছেন সেই সম্পর্কে আমরা পরের টপিকে আমরা জানতে পারবো এখানে। ঠিক আছে, তাহলে প্রথমে যে রয়েছে আমাদের বংশগতি অর্থাৎ হেরিডিটি, ঠিক আছে। বলছে এই বংশগতি বা হেরিডিটি কথাটি এটা একটা লাতিন শব্দ। প্রশ্ন আসতে পারে তোমাদের 2 নম্বর, যেহেতু 2 মার্কের জন্য এসএকিউ রয়েছে, আমাদের সামনের ফার্স্ট সেমিস্টার 1 মার্কের জন্য এসএকিউ ছিল, যেহেতু আমরা এখন সেকেন্ড সেমিস্টার রয়েছি তো প্রশ্ন কাঠামো একটু চেঞ্জ হয়েছে। এখন আমাদের 2 মার্কের জন্য পড়তে হবে, 5 মার্কের জন্য আর হচ্ছে 10 মার্কের জন্য। এই 3টা প্যাটার্নে আমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে সেকেন্ড সেমিস্টারে। তো এই যে বংশগতি বা হেরিডিটি আমরা একটুকে জানলাম যে একটা শিশু মানব পরিবেশে জন্মগ্রহণ করে সেখানে তার পরিবেশ এবং তার বংশগতি দুটোর প্রভাব বিস্তার করে একটা শিশু কী হচ্ছে, বড় হচ্ছে। তারপর নান বলছেন, নান পরিবেশকে বলেছেন কি নেচার প্রকৃতি বলেছেন, এবং তিনি কি বলেছেন, তিনি বংশগতি বলেছেন কি নেচার অর্থাৎ প্রকৃতি বলেছেন, এবং পরিবেশকে বলেছেন কি নার্চার অর্থাৎ বাহ্যিক প্রভাব। এই দুটোর মাধ্যমে একটা শিশু বড় হচ্ছে। ঠিক সেভাবে এখানে এই যে লাতিন বংশগতি হেরিডিটি আমরা শব্দটা পাচ্ছি, এই হেরিডিটি শব্দটা একটা লাতিন শব্দ। প্রশ্ন আসতে পারে যে লাতিন শব্দ, গ্রিক শব্দ, কোন শব্দ থেকে এই হেরিডিটি শব্দটা এসেছে, বংশ শব্দটা এসেছে, বলতে হবে লাতিন শব্দ হ্যারিডেটাস থেকে। ঠিক আছে, ডেটাস থেকে এসেছে উদ্ভূত, যার অর্থ হলো এমন একটি বস্তু যা মানুষের নিজস্ব সম্পত্তি এবং যেটি যে তার উত্তরাধিকারীকে দিয়ে যায়। বলছে এটি এমন একটি, বলছে এই হেরিডিটি শব্দটি হেরিডিটাস থেকে উদ্ভূত হয়েছে, আর যার অর্থ হচ্ছে এটি এমন একটি বস্তু যা মানুষকে নিজস্ব কি একটা সম্পত্তি বা যেটি তার উত্তরাধিকারী দিয়ে যায়, মানে বংশ পরম্পরায় সে একটা কি আমাদের কি মিল থেকে যায়। ঠিক আছে, তার আকার আকৃতি কিন্তু কিছু না কিছু কি মিল পাওয়া যায়। ঠিক আছে, বলছে বংশগতি বলতে সাধারণভাবে সেই সব দৈহিক মানসিক সামাজিক বৈশিষ্ট্যকে বোঝায়। বংশগতি বলতে দৈহিক মানসিক সামাজিক বৈশিষ্ট্যকে বোঝায় যা শিশু তার জন্মলগ্নে তার পিতামাতার কাছ থেকে প্রত্যক্ষভাবে এবং অন্যান্য পূর্বপুরুষদের কাছ থেকে সে পরোক্ষভাবে কিন্তু লাভ করে থাকে। বলছে বংশগতি বলতে সাধারণত সেই সব দৈহিক মানসিক সামাজিক বৈশিষ্ট্যকে বোঝায় যা শিশু তার জন্মলগ্নে মানে জন্ম থেকে কি করে থাকে, তার পিতামাতার কাছ থেকে প্রত্যক্ষভাবে এবং তার পূর্বপুরুষ মানে আগের যে বর্তমান তাদের দাদু ঠাকুরদার কাছ থেকে কিন্তু কি সে কিন্তু পরোক্ষভাবে কিন্তু সে কিন্তু লাভ করে থাকে, প্রত্যক্ষ পরোক্ষ দুভাবে কিন্তু লাভ করে থাকে। যে প্রক্রিয়া পিতামাতা চারিত্রিক বৈশিষ্ট্য সন্তান সন্তানের দেহে বা বংশ পরম্পরায়
সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। তাই বংশগতি কাকে বলে আমরা যদি সহজভাবে জেনে নেই, যে প্রক্রিয়ার মাধ্যমে তার পিতামাতার যে বৈশিষ্ট্যগুলি যখন তার সন্তানের দেহে কি রূপান্তরিত হয় বা মিল খুঁজে পাওয়া যায় তাকে বলছি আমরা বংশগতি। কি বললাম, আই রিপিট ওয়ান্স সেকেন্ড, কি বললাম, যে প্রক্রিয়া পিতামাতার তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সন্তানের দেহে কি হচ্ছে পরস্পরভাবে কি হচ্ছে সঞ্চারিত হচ্ছে তাকে বলা হচ্ছে কি বংশগতি। এই বংশগতির ফলে কি হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্যগুলি সন্তানদের সঞ্চারিত হয়। বংশগত বৈশিষ্ট্যগুলি এই পুরুষাক্রমে এক জন্ম থেকে আরেক জন্ম কি আরেক প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে কি হচ্ছে সঞ্চারিত থাকে। অর্থাৎ জীবের এরকম বংশগত বৈশিষ্ট্যের সঞ্চালনকে বংশগতি বা হেরিডিটি বলা হচ্ছে। তাহলে বংশগতি বা হেরিডিটি কাকে বলে বলছে, বংশগতির ফলে পিতামাতার বৈশিষ্ট্য কি হচ্ছে সন্তানের দেহে কি হচ্ছে সঞ্চারিত হচ্ছে এবং কি হচ্ছে বংশগত কি বৈশিষ্ট্যগুলি কি তার পুরুষাক্রমে কি হচ্ছে এক জন্ম থেকে পরবর্তী প্রজন্মে কি হচ্ছে সঞ্চারিত হচ্ছে। এবং জীবের এই যে এরকম বংশগত বৈশিষ্ট্যর সঞ্চারকে বলা হচ্ছে বংশগতি বা হেরিডিটি। ঠিক আছে, তাহলে বংশগতি কি বলে, পিতামাতার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি একটা শিশুর মধ্যে কি প্রবেশ করেছে। ঠিক আছে, এবং এই যে বংশের যে বংশগত পুরুষাক্রমে এক জন্ম থেকে আরেক পরবর্তী পর্যন্ত সঞ্চারিত হচ্ছে, এই জীবের এইরকম বৈশিষ্ট্যের সঞ্চালনকে বলা হচ্ছে হেরিডিটি বা বংশগতি। এবার এই যে শিশুর এই বৈশিষ্ট্যগুলির এই সম্ভাবনার যে বৃষ্টি প্রাপ্ত হয় তার পূর্বপুরুষের কাছ থেকে এবং সেইগুলি নিয়েই তার জীবন পরিক্রমা শুরু হয়। এগুলি হলো সম্পূর্ণরূপে সহজাত, যেগুলি অটোমেটিক সেই শিশু নিয়ে জন্মায়। ঠিক আছে, তাহলে এই যে শিশুর এই বৈশিষ্ট্যগুলির সম্ভাবনার বৃষ্টি প্রাপ্ত হয় তার কোথা থেকে পূর্বপুরুষদের কাছ থেকে সে কিন্তু পেয়ে থাকে। সেই অটোমেটিক সেই পূর্বপুরুষ থেকে জন্মের বা প্রজন্ম কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই আস্তে আস্তে কি অগ্রগতি হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে বংশগতি বৈশিষ্ট্য আমরা একটু আগে জানলাম যে বংশগতি কাকে বলে, যখন সে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি যখন একটা সন্তানের দেহে কি রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, তখন তাকে আমরা কি বলছি বংশগতি বলছি। এবার এই বংশগতির কিছু বৈশিষ্ট্য রয়েছে, ক্যারেক্টারিস্টিক রয়েছে, সেগুলি সম্পর্কে আমরা জানবো। নিচে দেওয়া আছে যে বংশগতির যে সকল বৈশিষ্ট্যগুলি দেখা যায় সেগুলি কিন্তু নিম্নে আলোচনা করা হলো, মানে নিচে আলোচনা করা হলো। তো প্রথমে যে আমরা বৈশিষ্ট্য পাচ্ছি সেটা হচ্ছে শাশ্বত ঘটনা। বলছে বংশগতি একটি শাশ্বত ঘটনা যা সকল প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। বলছে বংশগতি একটা শাশ্বত ঘটনা যে সকল প্রাণী সকল জীবের মধ্যে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। মানুষ থেকে শুরু করে পশু পাখি সবার মধ্যে এই ঘটনা কিন্তু আমরা দেখতে পাই। বলছে এই পিতামাতার বৈশিষ্ট্যগুলি সন্তানিতে রূপ সঞ্চারিত হয়। বলছে একটা মানুষ একটা শিশু যখন জন্মগ্রহণ করে অবশ্যই এটা শাশ্বত ঘটনা। এই বংশগতি শাশ্বত ঘটনা যা সকল প্রাণী ক্ষেত্রে দেখা যায়। মানুষ, গরু, ছাগল, পশু পাখি প্রত্যেকের মধ্যে কি দেখা যায়, যে ছেলে বা যে সন্তান জন্ম নেয় সে কিন্তু তার মার বা বাবার মতো কিন্তু হয়, বা বাবার মতো সে পশু পাখিদের ক্ষেত্রে তার বাবার মতো সে কি কালার হয়, রং। ঠিক আছে, সেটাই বলছে এখানে যে পিতামাতা বৈশিষ্ট্যগুলি সন্তানের সঞ্চারিত হয়। এটা হচ্ছে তোমার শাশ্বত ঘটনা, মানে কি ঘটনা শাশ্বত, তোমরা প্রায় দেখা যায় এটা। ঠিক আছে, এবার প্রত্যক্ষ এবং পরোক্ষ বলছে প্রত্যক্ষ কোনটা, যেটা অটোমেটিক হচ্ছে আগের থেকে রয়েছে, পরোক্ষ কোনটা যেটা তুমি পরোক্ষভাবে অর্জন করছো। ঠিক আছে, এই শিশু পিতামাতার কাছ থেকে যে সকল গুণাবলী পেয়ে থাকে তা হলো কি প্রত্যক্ষ গুণাবলী। বলছে শিশু পিতামাতার কাছ থেকে যেগুলি পেয়ে থাকে সেগুলো হচ্ছে প্রত্যক্ষ। পরোক্ষ গুণগুলো শিশুকে নিজের থেকে কি অর্জন করতে হয়। আর অন্য পূর্বপুরুষদের থেকে যে সকল গুণাবলী পেয়ে থাকে তাকে বলা হচ্ছে কি পরোক্ষ গুণাবলী। তার প্রত্যক্ষ গুণগুলো যেগুলো পিতামাতার কাছ থেকে শিশু যে গুণগুলি পাচ্ছে তাকে হচ্ছে প্রত্যক্ষ। আর পরোক্ষ কোনটা, যেগুলি পূর্বপুরুষদের কাছ থেকে শিশু পাচ্ছে সেগুলো হচ্ছে তোমার মধ্যে পরোক্ষ গুণাবলী। ঠিক আছে, এই জিন সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত। জিন সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত বলছে ব্যক্তির দৈহিক বৈশিষ্ট্য গুণাবলী সবে জিন সংগঠন দ্বারা কি নিয়ন্ত্রিত হয়। যেমন ব্যক্তির দৈহিক গঠন, বুদ্ধি, আচার আচরণ প্রভৃতি, মানে এগুলো জিনের দ্বারা। ঠিক আছে, পিতামাতা থেকে সেগুলো কিন্তু একটা শিশু দেহে কিন্তু রূপান্তরিত হয়ে থাকে। এবার দৈহিক গঠন বলছে বংশগতি অনুযায়ী শিশুর ব্যক্তির দৈহিক গঠন নির্ধারিত হয়ে থাকে। বলছে বংশগতি অনুযায়ী একটা ব্যক্তির মধ্যে কি তার যে শারীরিক গঠনটা কিন্তু নির্ধারিত হয়ে থাকে। একটা দেখা যায় যে তার মা বাবা যতটা উচ্চতা একটা তার ছেলে মেয়ের কিন্তু সেরকম কি উচ্চতা কিন্তু দেখা যায় না, না যায় না বলো। তার বাবা মার যতটা হাইট রয়েছে সেটা কিন্তু একটা শিশুর উপর কিন্তু নির্ভর করে থাকে। অর্থাৎ তার বাবা মা যদি উঁচু থাকে তার কী হবে, সন্তানও কী হবে উঁচা হবে। ঠিক আছে, তার বাবা মা যদি কাটো থাকে তার ছেলে মেয়ে কিন্তু
খাটো থাকবে, ঠিক আছে। সেই কথাটা বলছে এখানে যে বংশগতি অনুযায়ী ব্যক্তির কি দৈহিক গঠন নির্ধারিত হয়ে থাকে, ব্যক্তির উচ্চতা, মুখমণ্ডলের গঠন, চোখের মনির রং, গায়ের রং প্রভৃতি পূর্বপুরুষদের কাছ থেকে সে কিন্তু পেয়ে থাকে। এই যে দৈহিক গঠনটা দেওয়া আছে, তো বংশগতি অনুযায়ী একটা শিশুর মধ্যে কি দৈহিক গঠন হয়ে থাকে, আর দৈহিক ব্যক্তির যে উচ্চতা, তার আকার আকৃতি, ওজন এবং এই মুখমণ্ডল, চোখের রং প্রভৃতি কিন্তু সে আগের যে পূর্বপুরুষ সেগুলোর কাছ থেকে কিন্তু সে কিন্তু পেয়ে থাকে, ঠিক আছে। বংশগতির গতির মধ্যে আরেকটা রয়েছে 5 নম্বরে রয়েছে আমাদের মনোপ্রকৃতি। এখানে কি বলছি যে বংশগতির দ্বারা ব্যক্তির মনোপ্রকৃতি নির্ধারিত হয়। বলছে মনোপ্রকৃতি মানে তার মন নির্ধারিত হয়ে থাকে, যেমন ব্যক্তির বুদ্ধি, মেজাজ, সেন্টিমেন্ট প্রভৃতি কিন্তু বংশগতির দ্বারা নির্ধারিত হয়ে থাকে। বলছে এই বংশগতির দ্বারাই কিন্তু কি হচ্ছে, তার মনোপ্রকৃতি কিন্তু কি হচ্ছে, নির্ধারিত হয়ে থাকছে। অর্থাৎ সে যদি তার বাবা মা যদি কোনো গান ভালোবাসে বা নাচ গান করতে ভালোবাসে, সেই কিন্তু সেই নাচ গানের প্রতি কি একটা কিন্তু তার কি থাকবে, ঝোঁক থাকবে, বা নাচ গান শেখার প্রতি তার কিন্তু আগ্রহ থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে মাস্টারের ছেলে মাস্টার হচ্ছে, পুলিশের ছেলে পুলিশ হচ্ছে, কৃষকের ছেলে কি হচ্ছে, কৃষকে হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে আবার কি দেখা যায়, ব্যতিক্রম দেখা যায় যে কৃষকের ছেলে কি হচ্ছে, আইপিএস অফিসার হচ্ছে, দেখা যাচ্ছে না, মাঝে মধ্যে কিন্তু দেখা যায়। যদি সেই ছেলেটার কি থাকে, তার যদি লক্ষ্য ঠিক থাকে, তার যদি পরিশ্রম বুদ্ধিকে ঠিকভাবে কাজে লাগায়, সে কিন্তু কি তার লক্ষ্যে কিন্তু সে কিন্তু পৌঁছাতে কিন্তু পারবে। অবশ্যই তার মানব সম্পদ ঠিকঠাকভাবে পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাতে হবে, তবেই তার নির্দিষ্ট লক্ষ্যে সে কিন্তু পৌঁছাতে পারবে। অর্থাৎ এই যে মনোপ্রকৃতি, বংশগতি দ্বারা শিশুর কী হচ্ছে, তার মনোপ্রকৃতি নির্ধারিত হয়ে থাকছে। অর্থাৎ যেমন ব্যক্তির বুদ্ধি, মেজাজ এগুলো কিন্তু সে কী পাচ্ছে, সে কিন্তু পূর্বপুরুষ থেকে কিন্তু সে কিন্তু তার মধ্যে কিন্তু কী হচ্ছে, সঞ্চালিত। তার বাবার যদি রাগ থাকে, তার মধ্যে সেই রাগটা কিন্তু প্রতিফলিত হয়, তার ছেলেরও কিন্তু কি সেরকমই কিন্তু রাগ দেখা যায়, ঠিক আছে। তার বুদ্ধি, তার বাবার যদি ভালো বুদ্ধি থাকে, অটোমেটিক তার ছেলেরও কিন্তু কি সেই রকমই বুদ্ধি থাকবে। অটোমেটিক তার বংশগতি থেকে একটা শিশু কী পাচ্ছে, তার ব্যক্তির বুদ্ধি, মেজাজ, সেন্টিমেন্ট, ঠিক আছে, এগুলো কিন্তু সেই বংশগতি থেকে কিন্তু একটা ব্যক্তির মধ্যে কি বা একটা শিশুর মধ্যে কিন্তু নির্ধারিত হয়ে থাকে। এবার বলছে সঞ্চালন ধর্মী। বলছে বংশগতির মাধ্যমে পূর্বপুরুষের শারীরিক এবং মানসিক গুণাবলী পরবর্তী বংশধরের মধ্যে সঞ্চালিত। বলছে এই বংশগতির মাধ্যমে পূর্বপুরুষের শারীরিক তার যে আকার আকৃতি গঠন এগুলো কী হচ্ছে, তার পরবর্তী বংশধরের মধ্যে কি হচ্ছে, সঞ্চালিত হচ্ছে। মানে এক বংশ থেকে আরেকটা বংশে, তাহলে বাবা মার কাছ থেকে একটা শিশুর মধ্যে প্রবেশ করেছে, তো সেটা বলছে সঞ্চালন, সঞ্চালন হচ্ছে না, এক বংশ থেকে আরেকটা বংশ হচ্ছে। তো সেটাই বলছে যে বংশগতির মাধ্যমে পূর্বপুরুষের যে শারীরিক এবং মানসিক যে আকার আকৃতি গঠনটা কি হচ্ছে, পরবর্তী আর একটা তার ছেলে প্রবেশ করেছে, তার ছেলের থেকে তার পরবর্তী বংশে প্রবেশ করেছে। এভাবে কিন্তু কি হচ্ছে, বংশগতি হচ্ছে একটা সঞ্চালন ধর্মী কি প্রক্রিয়া। অটোমেটিক এটা একটা বাস্তব কথা, এটা একটা সঞ্চালন ধর্মী প্রক্রিয়া। মানে এক জন্ম থেকে আরেকটা প্রজন্মে কি হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে। তার মা বাবার আকৃতি কথা পাচ্ছে, তার সন্তানদের প্রবেশ করছে, আর সন্তান থেকে যখন আরও পরবর্তী ইনফ্লুয়েন্স আর একটা সন্তান জন্মগ্রহণ করছে, তখন কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো অটোমেটিক কিন্তু তার শরীর দিকে কিন্তু এগোচ্ছে। তো সেই কথাটার জন্য বলছি, এখানে পয়েন্টটা বলছে যে সঞ্চালন, ঠিক আছে, সঞ্চালন ধর্মী, যে বংশগতি হচ্ছে এক প্রকার সঞ্চালন ধর্মী প্রক্রিয়া, ঠিক আছে। এবার বলছে সাধারণ, বলছে বংশগতি প্রকৃতি পূর্ব নির্ধারিত। বলছে বংশগতির একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর প্রকৃতি পূর্ব নির্ধারিত। একে যেমন অর্জন করা যায় না, তেমনি আবার পরিবর্তন করাও যায় না। বলছে বংশগতি একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা একটি প্রকৃতি এবং পূর্ব নির্ধারিত, ঠিক আছে। একে যেমন অর্জন করাও যায় না, আবার একে যেমন পরিবর্তন করাও কিন্তু যায় না। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি যে বংশগতি হলো জিনের মাধ্যমে পিতামাতা থেকে সন্তানের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি প্রেরণ করার একটা প্রক্রিয়া। বলছে কি বলা যায় যে বংশগতি হচ্ছে জিনের মাধ্যমে পিতামাতার কাছ থেকে তার যে বৈশিষ্ট্যগুলি তার সন্তানের কি বৈশিষ্ট্যগুলি প্রেরণ করার যে প্রক্রিয়াটা হচ্ছে কি বংশগতি। এবার আমরা জানবো বংশগতির স্থানীয় বিভাগগুলো জানবো। আমরা বংশগতিকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, সেই বংশগতির শ্রেণীবিভাগগুলোকে আমরা জানবো। আমরা তোমরা দেখতে পাচ্ছ, তা বংশগতির শ্রেণীবিভাগগুলোকে ক ভাগে ভাগ করা যায় বলো? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে বংশগতির যে শ্রেণীবিভাগগুলিকে আমরা মোটামুটি তিনটা ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারছি। সেই তিনটা ভাগ কি কি তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে দেওয়া আছে কি দৈহিক বংশগতি, দুই আছে কি মানসিক বংশগতি, তিনে আছে কি মনোপ্রকৃতিগত বংশগতি। তাহলে এই তিনটা বংশগতি আমরা সম্পর্কে জানবো। এমসিকিউ 2 মার্কের জন্য 2 মার্কের যে এমসিকিউ রয়েছে আমাদের আসতে পারে যে বংশগতি কাকে বলে,
বংশগুলিকে কত ভাগে ভাগ করা যায় ও কি ভাগগুলির নাম লেখো, ঠিক আছে, বা দুটো ভাগ সম্পর্কে আলোচনা করো, তখন কিন্তু আমাদের দুটো ভাগ লিখতে হবে। বা মনোপ্রকৃতির বংশগতি সম্পর্কে কি জানো, অথবা আসতে পারে দৈহিক বংশগতি কাকে বলে বা কি, এই সম্পর্কিত প্রশ্নগুলো কিন্তু আসতে পারে। তো আমাদেরকে জেনে নিতে হবে যে দৈহিক এই যে বংশগতি কত ভাগে ভাগ করে, 3 ভাগে ভাগ করে, আমি নামগুলো বললাম, দৈহিক বংশগতি, মানসিক বংশগতি আর একটা মনোপ্রকৃতি বংশগতি, ঠিক আছে। তার প্রথমে যে আমাদের যে এই ভাগটা রয়েছে দৈহিক বংশগতি, এটা হচ্ছে বংশগতি একটা শ্রেণীবিভাগ ভাগ। দৈহিক বংশগতি বলছে, দৈহিক বংশগতি বলতে ব্যক্তির দৈহিক আকৃতি, গঠন, পায়ের রং, চোখের তারার রং, চুলের রং প্রভৃতিকে বোঝানো হয়েছে। গ্রন্থির কার্যকলাপের উপর ব্যক্তির দেহের বৃদ্ধি এবং মনের গঠন একখানি নির্ভরশীল। বলছে এই দৈহিক বংশগতি বলতে শুধুমাত্র দৈহিক পরিবর্তনগুলো হয়, ঠিক আছে, যেমন ব্যক্তির দৈহিক আকৃতি, গঠন, তার গায়ের রং, চোখের তারার রং, তার কালার প্রভৃতিকে বোঝানো হয়েছে। এই গ্রন্থির কার্যপ্রণালীর উপর ব্যক্তির দেহের বৃদ্ধি এবং মনের গঠন কিন্তু অনেকটা নির্ভরশীল। তার এটা হচ্ছে আমাদের দৈহিক বংশগতি, মানে পিতামাতার কাছ থেকে যে সমস্ত দৈহিক বংশগুলি একটা সন্তানের দেহে রূপান্তরিত হয়, ঠিক আছে। এবার বলছে মানসিক বংশগতি, কি বলছে যে মানসিক বংশগতি বলতে ব্যক্তির মানসিক বৈশিষ্ট্যগুলিকে বোঝায়। মানসিক মানে কি আমরা বুঝতে পারছি, মানসিক মানে কি তার মানসিক বৈশিষ্ট্যগুলো বোঝাচ্ছে, মানসিক বংশগতি বা মানসিক দিকগুলোকে বোঝাচ্ছে। যেমন এগুলির মধ্যে ব্যক্তির প্রাক্ষবিক সংগঠনগুলি প্রথম এবং প্রধান। এছাড়াও ব্যক্তির চিন্তা, কল্পনা, যুক্তি, এগুলো কি একটা ব্যক্তির মধ্যে কি মানসিক ক্ষমতা, তার চিন্তা করার ক্ষমতা, যুক্তি শক্তির ক্ষমতা, ঠিক আছে, সমস্যা সমাধানের ক্ষমতা, এগুলো সবাই কিন্তু একটা ব্যক্তির মধ্যে কি ক্ষমতা, চিন্তাশীল, ইচ্ছা, অনিচ্ছা, এই ক্ষমতাগুলো সহজাত বিভিন্ন মানসিক শক্তি বৃদ্ধি প্রভৃতি এই শ্রেণীগুলোর মধ্যে কি অন্তর্ভুক্ত রয়েছে। এবার হচ্ছে কি মনোপ্রকৃতি বা বংশগতি, মনোপ্রকৃতি বা বংশগতি বলছে মনোপ্রকৃতি বা বংশগতি বলতে ব্যক্তির মনের সেই প্রকৃতিগত বৈশিষ্ট্যগুলিকে বোঝানো হয়েছে, যাকে আমরা চলতি ভাষায় মেজাজ বা কি মুড বলে থাকি, ঠিক আছে। বিভিন্ন ব্যক্তির মধ্যে এই মনোপ্রকৃতিগত বৈষম্য অত্যন্ত বেশি দেখা যায়। তাছাড়া দৃষ্টিভঙ্গি ইত্যাদি কতগুলি বৈশিষ্ট্য মনোপ্রকৃতির উপর কিন্তু নির্ভরশীল। বলছে মনোপ্রকৃতির মধ্যে কি তোমার মধ্যে যে মেজাজ রয়েছে, সেন্টিমেন্ট রয়েছে, রাগ রয়েছে, এগুলো কি তোমার মধ্যে মনোপ্রকৃত বৈশিষ্ট্য, ঠিক আছে। তাহলে এই 3টা ভাগে আমরা ভাগ করলাম বংশগতির শ্রেণীবিভাগগুলোকে। এবার শিশুর জীবন বিকাশে বংশগতির প্রভাব, শিশুর জীবন বিকাশে বংশগতির প্রভাব সম্পর্কীয় পরীক্ষা। শিশুর জীবন বিকাশের বংশগতির প্রভাব সম্পর্কীয় যে পরীক্ষা, সেখানে কয়েকটা শিক্ষা মনোবিজ্ঞানের নাম দেওয়া আছে। সেই পরীক্ষাগুলো আমরা জানবো, কে কীভাবে বংশগতি সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করেছেন বা গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, সেই সম্পর্কে আমরা জানবো। দেখতে পাচ্ছি হেডলাইন দেওয়া আছে শিশুর জীবন বিকাশে বংশগতির প্রভাব এবং সম্পর্কীয় পরীক্ষা। শিশুর জীবন বিকাশে বংশগতির প্রভাব সম্পর্কে কয়েকটি পরীক্ষা নির্মে আলোচনা করো। প্রথম যে পরীক্ষাটা আমরা জানবো, কার জানবো, হ্যাঁ, গ্যালটনের পরীক্ষা জানবো আমরা। প্রথম যে এই যে গ্যালটন, তিনি যে পরীক্ষাটা করেছিলেন, অর্থাৎ তিনি যে এক্সপেরিমেন্টটা করেছিলেন বা পরীক্ষাটা করেছিলেন, কীভাবে করেছিলেন আমরা জানবো। যে মনোবিজ্ঞানী গ্যালটন 1969 অর্থাৎ 1969 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের 977 জন সুপ্রসিদ্ধ ব্যক্তির কুলপঞ্জি পর্যবেক্ষণ করে দেখেন যে তাদের মধ্যে 536 জনই কি জীবনে প্রতিষ্ঠিত। অপরদিকে 977 জন অতি সাধারণ ব্যক্তি কুলপঞ্জি পর্যবেক্ষণ করে দেখেন যে তাদের মধ্যে 4 জন মাত্র খ্যাতনামা ব্যক্তি ছিলেন। তিনি তার পর্যবেক্ষণ থেকে সিদ্ধান্ত করেন যে মানুষের প্রতিষ্ঠার মূলে আছে তার বংশগতির প্রভাব, ঠিক আছে। কারণ বংশগতির জন্যই কিন্তু এই জিনিসটা হচ্ছে, কোথাও কম কোথাও বেশি। তিনি দেখতে পাচ্ছেন যে মনোবিজ্ঞানী এই যে গ্যালটন, যখন সালটা ছিল 1969 1969 খ্রিস্টাব্দে, তিনি ইংল্যান্ডে সে 977 জন সুপ্রসিদ্ধ ব্যক্তির কুলপঞ্জিকে পরীক্ষা করে দেখেন যে তাদের মধ্যে 536 জনের জীবনে কি প্রতিষ্ঠিত, কোনো না কোনো জীবনে কিন্তু একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে। গ্যালটন 1969 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে তিনি 977 জন তিনি এই প্রসিদ্ধ ব্যক্তি কুলপঞ্জিকে পরীক্ষা করে দেখেন যে তার মধ্যে 977 জনের মধ্যে কতজন, 536 জনে কি প্রতিষ্ঠিত হয়েছেন। আর অপরদিকে 977 জন অতি সাধারণ ব্যক্তির কুলপঞ্জি, অতি সাধারণ সিম্পল, এটা হচ্ছে প্রতিষ্ঠিত, সুপ্রসিদ্ধ, বিখ্যাত, অপ্রসিদ্ধ। বলছে 977 সে অতি সাধারণ ব্যক্তির কুলপঞ্জি পর্যবেক্ষণ করে দেখেন যে তাদের মধ্যে 4 জন মাত্র কি খ্যাতনামা হয়েছে, মানে বিখ্যাত হয়েছেন,
তিনি তার পর্যবেক্ষণ থেকে সিদ্ধান্ত করেন যে মানুষের এই প্রতিষ্ঠার মূলে রয়েছে কি বংশগতি বা হেরিডিটির প্রভাব কিন্তু রয়েছে। এবার দ্বিতীয় নম্বর যে মনোবিদ রয়েছেন আমাদের ম্যাক পার্সনের পরীক্ষা। বলছে এই যে ম্যাক্স পার্স কি বলেছেন, হোমিনি বা এই পরিবারের উপর পর্যবেক্ষণ করেন এবং হোমিনি পরিবারের পিতা ছিলেন দৈহিক প্রতিবন্ধী এবং ক্ষীণ বুদ্ধি সম্পূর্ণ এবং ওই পরিবারের জননী ছিলেন এই মানসিক প্রতিবন্ধী। তাদের 60টি ছেলেমেয়ের মধ্যে 5টি মানসিক প্রতিবন্ধী এবং সবকটি অপরাধ প্রবণ। তাহলে তিনি এই ম্যাক পার্সনের পরীক্ষাতে কি জানলাম যে ম্যাক পার্সন সে হোমিনি পরিবারের উপর তিনি কি করেছিলেন, প্রথম অবজার্ভ করেছিলেন বা পর্যবেক্ষণ করেছেন। আর হোমিনি পরিবারের পিতা ছিলেন কি দৈহিক প্রতিবন্ধী ছিলেন এবং ক্ষীণবুদ্ধি সম্পূর্ণ। তার পিতা ছিলেন কি দৈহিক প্রতিবন্ধী, মানে শারীরিক দিক থেকে সে হাঁটতে পারে না, ঠিক আছে, স্পেশাল চার্জ যেগুলোকে বলি প্রতিবন্ধী শিশু বলে থাকি আমরা, এবং ক্ষীণবুদ্ধি সম্পূর্ণ, তার মধ্যে বুদ্ধির কোনো মাত্রাই ছিল না। আর ওই পরিবারের জননী ছিলেন, জননী মানে কি মা, মা কি ছিলেন মানসিক প্রতিবন্ধী, সে কিন্তু মানসিক দিক দিয়ে কি বিশৃঙ্খলা তার মধ্যে ছিল, ঠিক আছে, ঠিকঠাকভাবে কথা বলতে পারেন না, তার মানসিক স্থিতি শিখটা কাকে কীভাবে বলতে হয় সেটাও তার মধ্যে কি ছিল না, ঠিক আছে, আদব কায়দা ছিল না। তার মা ছিলেন, জননী ছিলেন কি মানসিক প্রতিবন্ধী। তাদের মোট 60টি ছেলেমেয়ের মধ্যে 5টি মানসিক প্রতিবন্ধী এবং সবকটি হচ্ছে অপরাধ প্রবণ। এই সম্পর্কে এই ম্যাক পার্সনের পরীক্ষার সম্পর্কে আমরা জানলাম। এবার এই শিশুর জীবন বিকাশের বংশগতির যে প্রভাব রয়েছে সম্পর্কে পরীক্ষার মধ্যে আমরা আর একটা পরীক্ষা জানবো। এখানে কার পরীক্ষা জানবো, গোডার্ডের পরীক্ষা, ঠিক আছে, গোডার্ডের পরীক্ষা সম্পর্কে আমরা কি জানবো। এই গোডার্ড 1914 সেই খ্রিস্টাব্দে এই কালিকক পরিবারে কুলপঞ্জি পর্যবেক্ষণ করে মানব জীবনে বংশগতির প্রভাব লক্ষ্য করেন। এই কালিকক পরিবারের কর্তা মার্টিন কালিকক সেই আমেরিকার একজন সৈনিক ছিলেন। তার 2টি স্ত্রী ছিল, একজন স্বল্প বুদ্ধি সম্পন্ন এবং অপরজন হচ্ছে বুদ্ধিমতী। এই স্বল্পবুদ্ধি সম্পন্ন স্ত্রীর দরুন যে সকল সন্তানের সৃষ্টি হয় তাদের মধ্যে বেশিরভাগই স্বল্পবুদ্ধি সম্পূর্ণ বা অসামাজিক, আর বুদ্ধিমতী স্ত্রীর দরুন যে সকল সন্তানের সৃষ্টি হয় তাদের মধ্যে প্রায় সকলে বুদ্ধিমান এবং সামাজিক। আর এই সমীক্ষা থেকে তিনি সিদ্ধান্ত করেন যে বুদ্ধি এবং খ্যাতি এক বংশধর থেকে অপর এক বংশধরের মধ্যে কি হচ্ছে, ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। আরেকটা জানবো আমরা এখানে সেই ডাগডেলের পরীক্ষা। এখান থেকে কি জানবো যে ডাগডেল নামে এক কয়েকটি 5 পুরুষের এই কুলপঞ্জি পর্যবেক্ষণ করে দেখেন যে তার বংশে বেশিরভাগ মানুষ কি চোর হয়েছেন, ঠিক আছে। তাহলে এই যে ডাগডেল কি করেছেন, তিনি যখন পরীক্ষা করলেন এই কয়েকদিন 5 পুরুষের কুলপঞ্জিকে পরীক্ষা করলেন, আর পরীক্ষা করে তিনি দেখলেন যে তার বংশের বেশিরভাগ মানুষ কি চোর হয়েছেন, ডাকাত হয়েছেন, খুনি হয়ে জেলখানার কয়েদি। আর এই পর্যবেক্ষণ থেকে তিনি সিদ্ধান্ত করলেন যে বংশগতি প্রত্যক্ষভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে, ঠিক আছে। তার বংশে বেশিরভাগ মানুষ কি ডাকাত, তারপরে খুনি, জেলখানার কয়েদি। আর এই পর্যন্ত তিনি সিদ্ধান্ত করেন যে বংশগতির প্রভাবে কিন্তু এগুলো কি হচ্ছে মানুষের জীবনটাকে প্রভাবিত করেছে প্রত্যক্ষভাবে। এবার রয়েছে টারম্যান। কি টারম্যান পরীক্ষাতে কি রয়েছেন যে মনোবিদ টারম্যান তার বংশগতির প্রভাব সম্পর্কে পরীক্ষা করতে গিয়ে 1000 ছেলে মেয়েদের বুদ্ধির পরীক্ষা পরিমাপ করেন এবং তাদের পিতামাতার এই বুদ্ধির পরিবারের সঙ্গে সঙ্গে তুলনাও করেন। তিনি এই পরীক্ষা থেকে সিদ্ধান্ত করেন যে পিতামাতার বুদ্ধির সঙ্গে ছেলেমেয়েদের বুদ্ধির ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে। তাহলে টারম্যান কি করলেন, টারম্যান কতগুলো ছেলেমেয়েকে নিয়ে তার বুদ্ধি পরিমাপ করেছিলেন, আর বুদ্ধির এই পরিমাপ করে তিনি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মা বাবার যতটা বুদ্ধি থাকবে সেই বুদ্ধিকে ছেলেমেয়েদের মধ্যে কিন্তু সেই বুদ্ধিকে অতিমাত্রা ধীরে ধীরে কিন্তু কি হবে বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাই মা বাবার পিতামাতার বৃদ্ধির সঙ্গে ছেলেমেয়েদের বৃদ্ধির কি একটা ঘনিষ্ঠ কিন্তু সম্পর্ক রয়েছে বা মেলবন্ধন রয়েছে আমরা বলতে পারি। আরেকটা মনোবিদের নাম দেওয়া আছে এখানে যে নিউম্যানের পরীক্ষা। তিনি কি পরীক্ষা করেছেন জানেন একটু, যে নিউম্যান 1937 খ্রিস্টাব্দে ফ্রেড এবং এডুইন নামে 2টি সমকোণী যমজ শিশুর সন্ধান পেয়েছেন। বলছে এই যে নিউম্যানের পরীক্ষা, এই নিউম্যান কি করেছেন 1937 অর্থাৎ 1937 খ্রিস্টাব্দে
এই ফ্রেড এবং এডুইন নামে দুটি কি সমকোষী একটা যমজ শিশু পেয়েছেন, ঠিক আছে। আর এই দুটি শিশু ছোট অবস্থা থেকে দুটি পৃথক পরিবারে বড় হয়। বলছে এই নিউম্যান যে পরীক্ষাটা করেছেন, তিনি নিউম্যান ও 1937 খ্রিস্টাব্দে সে দুটি শিশুর নাম কি ছিল? একটা ছিল কি ফ্রেড, আর একটা ছিল কি ইডুইন। এই দুটো শিশু যমজ শিশু একবারে এক মায়ের সন্তান, দুটো যমজ শিশু তিনি কিন্তু পেয়েছেন। পাওয়ার পর এই দুটো যমজ শিশু কী করলেন? একই শিশু, একই মায়ের গর্ভ থেকে যমজ শিশু তিনি কি করলেন? দুটাকে পৃথক করলেন, দুটো পরিবারকে তিনি কি করলেন? বড় হতে দেখলেন যে এই শিশু কেমন আচরণ করছে আর এই শিশুটা কীরকম হচ্ছে, ঠিক আছে। দুটোর মধ্যে কী করছেন? তিনি পার্থক্য খুঁজতে যাচ্ছেন। এই দুটো শিশু কী করলেন? ছোট অবস্থায় দুটি পৃথক পরিবারে বড় হয়। ফ্রেন্ড এবং এডুইন বয়স যখন 26, এই যে ফ্রেন্ড এবং এডুইন এই দুটো শিশু তো যমজ শিশু, সমকোষী এক মায়ের সন্তান। তিনি সমদুটো শিশুকে কি করলেন? এই ফ্রেড এবং এডু কি করলেন? দুটো আলাদা, ছোট থেকে কি করলেন? আলাদা পরিবারে কি করলেন? দিয়ে দিলেন, যে দেখি তো এই ছেলেটা কেমন হচ্ছে আর এই ছেলেটা কেমন হচ্ছে। এই দৃষ্টি ছোট অবস্থা থেকে যখন পৃথক পরিবারে বড় হয়, ফ্রেড এবং এডুইন বয়স যখন 26 বছর তখন নিউম্যান তাদের সন্ধান পান। এই যে নিউম্যান সন্ধান পান যে গায়ের রং, ওজন, উচ্চতা, কানের গঠন, চোখের এবং চুলের রং, বুদ্ধি, মেজাজ ইত্যাদি নিউম্যান এই সমীক্ষা থেকে সিদ্ধান্ত করেন যে পরিবেশগত পার্থক্য থাকলেও বংশগতির প্রভাবের জন্য এটা সম্ভব হয়েছে। কি বললেন? যখন 26 বছর তখন তিনি নিউম্যান তাদের সন্ধান পান যে তাদের গায়ের রং, ওজন, আকৃতি, উচ্চতা, চোখের রং, চুলের রং, বুদ্ধি প্রভৃতি কিন্তু মেজাজ একই। নিউম্যান এই সমীক্ষা থেকে সিদ্ধান্ত করেন যে পরিবেশগত পার্থক্য থাকলেও তার কিন্তু বংশগতির কি পার্থক্য রয়েছে। যখনই একটা মাতৃগর্ভে তাকে যমজ শিশু জন্মগ্রহণ করলো, সে দুটো শিশু কী করলেন? তিনি আলাদা পরিবারে কি বড় হতে বললেন, যে একটা শিশুকে আরেকটা আলাদা পরিবারে, আর একটা শিশুকে কিন্তু আলাদা পরিবারে, ঠিক আছে। তখন যখন শিশুটির বয়স কত 26 অর্থাৎ 26 ইয়ারে পা দিল, তখন তিনি বুঝলেন যে এখানে নিশ্চয় একটা বংশগতির প্রভাব কিন্তু রয়েছে, অর্থাৎ তার মার যে বংশগতি, তার বাবার যে আকার আকৃতি, তার বৈশিষ্ট্য সেই সন্তানের দেহে কিন্তু প্রতিফলিত হয়েছে। তখন তিনি বুঝতে পারলেন যে শিশুরা একই যমজ শিশু, আলাদা আলাদা বংশের জন্মগ্রহণ হলেও তাদের যে মা বাবার যে বৈশিষ্ট্যগুলি তাদের মধ্যে কিন্তু রয়েছে। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত করতে পারছি যে পরিবেশের প্রভাব থাকলেও, পরিবেশের প্রভাব পার্থক্য থাকলেও, পরিবেশটা আলাদা আলাদা থাকলেও কিন্তু সেখানে কিন্তু বংশগতির প্রভাব কিন্তু অতিমাত্রা কী হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। পরিবেশ ভিন্ন হলেও কিন্তু যে মায়ের যে সন্তান, সেই সন্তান দুটো কিন্তু কি হচ্ছে? তার যে আকার আকৃতি, রং, দেহের উচ্চতা, বর্ণ, রং, কালার সমস্ত কিন্তু কি হচ্ছে? কথাবার্তা সবই কিন্তু একই হচ্ছে। তার মানে কি এখানে পরিবেশ যদি আলাদা পার্থক্য থাকলেও কিন্তু বংশগতির প্রভাব কিন্তু সেখানে কিন্তু কি বেশ না, সেটাই রয়েছে। বংশগতির প্রভাব যথেষ্ট পরিমাণে কিন্তু রয়েছে, তার জন্য কিন্তু এটা কি সম্ভব হয়েছে। এবার তো হচ্ছে ব্যক্তি বৈষম্য নীতি অনুসরণ। বলছে এই যে মনোবিদ ব্যক্তি বৈষম্য নীতি অনুসরণ বলছে বংশগতির দিক থেকে প্রত্যেক শিশু প্রকৃতি আলাদা বা পৃথক, তাই তাদের শিক্ষার জন্য ব্যক্তি বৈষম্যকে অনুসরণ করে শিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। বলছে শিশুর মানসিক শক্তি, সামর্থ্য অনুযায়ী শিক্ষা বিষয়বস্তু পদ্ধতি নির্ধারণ করতে হবে, প্রয়োজন হলে এই ক্ষেত্রে মানসিক অভিজ্ঞার সাহায্য দিতে হবে। বলছে ব্যক্তি বৈষম্য নীতি অনুসরণ এখানে কি বলছে? এখানে বলছে যে প্রত্যেকটা শিশু যেহেতু কি আলাদা, প্রত্যেকটা শিশু তার ব্যক্তি বৈষম্য আলাদা, প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে কি হচ্ছে তার বিভিন্ন রকম যে আকৃতি, তার কালার, প্রত্যেকটা শিশুর কিন্তু মতামত তার কিন্তু ভিন্ন ভিন্ন। কারণ প্রত্যেকটা পরিবারে যদি একটা পরিবারে 5 জন সদস্য থাকে, তো 5 জনের মধ্যে প্রত্যেকের মত কি একই হবে? ভিন্ন হবে। কারো দাদার হয়তো ব্ল্যাক কালার পছন্দ, কারো হয়তো ব্লু কালার পছন্দ, কারো হয়তো রেড কালার পছন্দ, মানে প্রত্যেকটা কালার কিন্তু ভিন্ন ভিন্ন প্রয়োজন। প্রত্যেক কিন্তু একই কালার প্রয়োজন নাও হতে পারে একটা পরিবারে থাকলেও, ঠিক আছে। তো সেটা বলছে এই বংশগতি থেকে প্রত্যেক শিশুর প্রকৃতি কিন্তু কি হয়? আলাদা হয়ে থাকে। তাই তাদের শিক্ষার জন্য ব্যক্তি বৈষম্যকে অনুসরণ করে শিক্ষার ব্যবস্থা করতে হয়। কারণ কারো হয়তো নাচ শেখার ইচ্ছা, কারো হয়তো অভিনয় করার ইচ্ছা, কারো হয়তো গান করার ইচ্ছা। প্রত্যেকটা
পরিবারে কি প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ভিন্ন ভিন্ন কি থাকে, তার কিন্তু মনের মধ্যে একটা থাকে, সুপ্ত অবস্থা থাকে, ঠিক আছে, ব্যক্তি বৈষম্য থাকে বলছে। অর্থাৎ শিশুর এই মানসিক শক্তি সামর্থ্য যে শিক্ষা বিষয়বস্তু পদ নির্বাচন করতে হবে, তবেই শিক্ষার্থী মানসিক দিক থেকে ভাবনা চিন্তা করে তার সামর্থ্যকে জেনে কি করতে বিষয়বস্তু নির্বাচন করতে হবে। প্রয়োজন হলে মানসিক অভীক্ষার সাহায্য নিতে হবে। আইকিউ টেস্ট রয়েছে, সেই টেস্টের মাধ্যমে জানা যাবে তার মধ্যে বুদ্ধি কতটা রয়েছে। মনোবিজ্ঞান সম্বন্ধে বলছে শিশুর শিক্ষা হবে মনোবিজ্ঞান সম্বন্ধ, মানে কি সাইকোলজিক্যাল দিক, মনোবিদ্যার সম্বন্ধ শিক্ষা হবে মনোবিদ্যার সম্বন্ধ। শিশুর চাহিদা, আগ্রহ, সামর্থ্য, প্রবণতা ইত্যাদি বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থা করতে হবে। তাহলে কি হবে, শিক্ষা হবে কি হবে, মনোবিজ্ঞান সম্বন্ধ, তো বিজ্ঞান সম্বন্ধ, সাইকোলজিক্যাল। একটা শিশুকে ভালো করে পর্যবেক্ষণ করে তার মানসিক ক্ষমতা, তার সামর্থ্য, তার রুচি, তার প্রবণতা প্রত্যেকটা দিককে ভালোভাবে ভাবনা চিন্তা করে পর্যবেক্ষণ করে প্রত্যক্ষণ করে অবজার্ভ করে কি করতে হবে, একটা শিশুর জন্য কি করতে হবে, বিষয়বস্তু নির্বাচন করতে হবে। ঠিক আছে, এবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বলছে শিশুর দৈহিক স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা যেমন ব্যবস্থা থাকবে, তেমনি মানসিক স্বাস্থ্য যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকেও সমান গুরুত্ব প্রদান করতে হবে। শরীর মন সুস্থ থাকলে শিশু যে কোনো বিষয়ে সহজে শিক্ষা লাভ করতে পারে বলছে। এই যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বলছে, একদিকে আমরা কি করি, দৈহিক স্বাস্থ্য কি আমরা নিয়মিত পরীক্ষা করি বা পরিষ্কার রাখি, তেমনি মানসিক দিক থেকে আমরা মনের স্বাস্থ্য কি করতে হবে, পরিষ্কার রাখতে হবে। কারণ তুমি শারীরিক দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার মানসিক দিয়ে তোমার মধ্যে কুঅভ্যাসে ভরে গেছে, তাহলে তাকে কি আমরা সুব্যক্তিত্ব অধিকারী বলবো? কখনোই বলবো না। কারণ শরীর সুস্থ থাকলে আমাদের মনকেও কি সুস্থ রাখতে হবে, কারণ সুস্থ দেহে থাকে কি একটা সুস্থ মন থাকে। কারণ শরীর যদি সুস্থ হয় আমাদের মন কি ভালো থাকবে, মনও কিন্তু ভালো থাকবে না। অনেকেই বলে দাদা কেমন আছো, তো আমি বলি যে আমি তো দৈহিক দিক দিয়ে ভালো আছি, মানসিক দিক দিয়ে কিন্তু আমি খারাপ আছি। আবার অনেক সময় বলি যে মানসিক দিক দিয়ে ভালো আছি, দৈহিক দিক দিয়ে কিন্তু আমি খারাপ আছি। আর আমরা ডাইরেক্ট বলে কি দাদা কেমন আছিস, ভালো আছি। আরে কোন দিক দিয়ে ভালো, মানসিক দিক দিয়ে না দৈহিক দিক দিয়ে ভালো আছো? আমরা ডাইরেক্ট বলি কি ভালো আছি। দিক তো দুটো না আমাদের, একটা শারীরিক দিক আছে আর একটা কি দিক আছে, মানসিক দিক। তো আমি কি দুদিক দিয়ে ভালো আছি? হয়তো দৈহিক দিক দিয়ে ভালো আছি, কিন্তু মানসিক দিয়ে একটু প্রবলেমের মধ্যে আছি, সমস্যার মধ্যে রয়েছি। তো আমরা দুটাই বলে কি ভালো আছি। ঠিক আছে, তো আমাদের দিক হচ্ছে দুটা। বলতে হবে না যে ভাই কেমন আছি, বলতে হবে দাদা আমি দৈহিক মানসিক দুদিক দিয়েই ভালো আছি, বা অথবা বলতে হবে আমি দৈহিক দিক দিয়েই ভালো আছি, কোনো অসুবিধা নেই, কিন্তু মানসিক দিক দিয়ে একটু খারাপ আছি। তো সেটা বলছে হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান আমি কি বললাম এখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বলছে শিশুর দৈহিক স্বাস্থ্য নিয়মিত পরীক্ষার জন্য যেমন ব্যবস্থা থাকবে, ঠিক তেমনি কি মানসিক স্বাস্থ্য যাতে সুস্থ থাকে, অক্ষুণ্ণ থাকে, তারও কি দুটোকে সমান গুরুত্ব প্রদান করতে হবে। কারণ শরীর এবং মন সুস্থ থাকলে শিশু যে কোনো বিষয় অতি সহজে কি নিতে পারবে। কারণ পড়ার সময় যদি শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে, আমরা অটোমেটিক কি পড়াটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে। এবার শরীর মন উভয়ই ক্লান্ত, পড়াশোনা কি ভালো লাগবে আমাদের? কোনো কাজ করতে ভালো লাগবে? কোনো খেতে কি ভালো লাগবে? কোনোভাবেই কিন্তু কোনো জায়গায় মনও বসবে না, খেতেও ভালো লাগবে না। ঠিক আছে, পড়াশোনার প্রতি মনও বসবে না। ঠিক আছে, তাহলে বই বন্ধ করে একটু রেস্ট নেওয়াটা, বিশ্রাম নেওয়াটাও কিন্তু জরুরি। ঠিক আছে, তাহলে কোনো কিছু শেখার ক্ষেত্রে আমাদের শরীর এবং মন দুটোকে কী করতে হবে, সতর্ক বা অ্যাক্টিভ রাখতে হবে এবং সুস্থ সবল রাখতে হবে। তাহলে একটা ব্যক্তি যে কোনো কাজ সে অনায়াসে সেই কাজটি কিন্তু করতে পারে এবং সেই কাজটি করে সে একটা ভালো ফলাফল কিন্তু করতে পারে। ঠিক আছে, এবার বলছে সৃজনধর্মী কার্যাবলীর ব্যবস্থা। বলছে সৃজনধর্মী মানে কোনগুলোকে বলছি আমরা, এই যে ছবি আঁকা, নাচ গান, বিভিন্ন রকম আর্ট করা, নাচ গান, অভিনয়, গান, এগুলো কি তোমার মধ্যে সৃজনধর্মী কার্যাবলী। ঠিক আছে, মাটির কাজ, হাতের কাজ, এগুলো সৃজনধর্মী কার্যাবলীর ব্যবস্থা। বলছে শিশুর মধ্যে যে সকল সৃজনধর্মী ক্ষমতা রয়েছে তার বিকাশের শিক্ষা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বলছে একটা শিশুর মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি রয়েছে, যেমন স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, এটা আমরা ফার্স্ট টাইমে পড়েছিলাম। অর্থাৎ শিক্ষা হলো একটা শিশুর মধ্যে তার অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন করে, তিনি এই কথাটা বলেছেন স্বামী বিবেকানন্দ। আর আমরা সেই কথা থেকে আমরা বলতে পারছি যে শিশুর মধ্যে যে সকল সৃজনধর্মী ক্ষমতা রয়েছে, তার যে সৃজনধর্মী ক্ষমতা, নাচ গান, হাতের কাজ, কবিতা বলা, গল্প বলা, আবৃত্তি বলা, অভিনয় করা, ঠিক আছে, এগুলো সবই একটা শিশুর মধ্যে সৃজনধর্মী কাজ। আর এই সৃজনধর্মী ক্ষমতা রয়েছে যার বিকাশে, তার বিকাশে কি সাহায্য করেছে, আমাদের শিক্ষা কিন্তু এডুকেশন কিন্তু সাহায্য করে থাকে।
বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যাবলী কোনগুলো বলতো? এই যে হাতের কাজ, একটু আগে বললাম, নাচ গান, ঠিক আছে, এগুলোর সময় তো আমার সহপাঠক্রমিক কার্যাবলী, খেলাধুলা। আগে ছিল এগুলো বহিঃপাঠক্রমিক কার্যাবলী, এই যে হাতের কাজ, মাঠে গিয়ে যে খেলতে হয়, 6 পিরিয়ডে আমাদের একটা খেলা থাকে না, 6 পিরিয়ডে বিভিন্ন ব্যায়াম করানো হয়, বিভিন্ন রকম খেলা শেখানো হয়, এগুলো ছিল আগে পাঠ্যক্রমের বাইরে ছিল, তার জন্য ছিল বহিঃপাঠক কার্যাবলী। এখন এগুলোকে পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করে দিয়েছে, তার জন্য এর নাম হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী। এর মাধ্যমে শিশু বিভিন্ন ধরনের কী পাচ্ছে? শিক্ষা ব্যবস্থা থেকে শিশুরা নিজেদের মতো করে তাদের সৃজন ক্ষমতার বিকাশ ঘটিয়ে থাকে। বলছে এই বংশগতির প্রভাবে একটা শিশুর মধ্যে যে সৃজনশীল ক্ষমতা থাকছে, তার বিভিন্ন যে ইচ্ছা থাকছে, মনের যে বিভিন্ন রকম ইচ্ছা রয়েছে, নাচ গান, কবিতা আবৃত্তি, হাতের কাজ, এগুলো সবগুলোকে বিকশিত করতে কে সাহায্য করে থাকে? শিক্ষা সাহায্য করে থাকে। এবং বিদ্যালয়ে যে সমস্ত সহপাঠক্রমিক কার্যাবলী রয়েছে, যেমন তোমার হাতের কাজ, বিভিন্ন রকম কবিতা বলা, গল্প বলা, ছড়া বলা, ঠিক আছে, এগুলো বিভিন্ন ধরনের শিক্ষার কি হচ্ছে? ব্যবস্থা থাকে। শিশুরা নিজেদের মতো করে কি সেগুলো কি ভালো হবে, সেগুলো কি একটা শিশুর মধ্যে কি করে থাকে? তার সৃজন ক্ষমতার বিকাশে কিন্তু অনেকটাভাবে সাহায্য করে বা আনন্দ প্রদান করে থাকে। এবার বলছে 5 নম্বর যে পয়েন্টটাতে বলছে, এখানে 5 নম্বর পয়েন্টটাতে বলছে কি বলছে? শিক্ষামূলক এবং বৃত্তিমূলক নির্দেশ দান। বলছে শিক্ষামূলক এবং বৃত্তিমূলক নির্দেশ দান। বলছে শিশুর চাহিদা এবং প্রবণতা অনুযায়ী শিক্ষামূলক এবং বৃত্তিমূলক নির্দেশনা দানের ব্যবস্থা করা হয়। এর ফলে শিশু সেই অনুযায়ী তার প্রয়োজনীয় ভবিষ্যৎ জীবনে শিক্ষা লাভ করে থাকে। বলছে শিশুর এই যে চাহিদা এবং প্রবণতা অনুযায়ী শিক্ষামূলক বা বৃত্তিমূলক নির্দেশনার ব্যবস্থা করা হয়ে থাকে, ফলে শিশু সেই অনুযায়ী তার প্রয়োজনীয় ভবিষ্যৎ জীবনে কি অনেকটা অন্ধকার থেকে সে কিন্তু আলোর পথে সে কিন্তু কি নিয়ে যেতে পারে, বা প্রয়োজনীয় ভবিষ্যৎ জীবনে সে কিন্তু অনেক কিছু শিক্ষা লাভ করতে থাকে। এবার বলছে শিক্ষাপকরণ ব্যবহার। বলছে প্রতিটি শিশুর শিক্ষণের ক্ষমতা একই রকম হয় না। বলছে প্রত্যেকটা শিশুর তার শেখার যে মানসিক ক্ষমতা একই রকম হয়, কি বলো, একই রকম কিন্তু কখনো কিন্তু হতে পারে না। তাই তাদের শিক্ষণের উপযোগী শিক্ষক উপকরণ ব্যবহৃত করা হয়, ফলে শিশুর শিক্ষণ অনেকটা সহজ এবং সার্থক হয়ে ওঠে। বলছে প্রত্যেকটা শিশুর ক্ষমতা কিন্তু ভিন্ন ভিন্ন, তাই প্রত্যেকটা শিশুর ক্ষমতা যেহেতু ভিন্ন ভিন্ন, সেহেতু প্রত্যেকটা শিক্ষক কী করতে হবে? তাদের জন্য কি আলাদা আলাদা কী করতে হবে? শিক্ষণ পদ্ধতি কিন্তু ব্যবহার করতে হবে। এই আজকের যে নোটটা, আজকের যে টপিকটা আমি যেভাবে তোমাদেরকে বোঝালাম, সবাই যে এখানে যদি 100টা স্টুডেন্ট থাকে সবাই যে নোটটা বুঝে যাবে তার কিন্তু কোনো মানে হয় না। হয় কি বলো, হয়তো কোথাও একটা স্টুডেন্ট কোথাও না কোনো জায়গায় কি তার কিন্তু বুঝতে কিন্তু পারেনি। এবার আমি যতক্ষণ তাকে বোঝালাম, এবার সে কিন্তু বুঝতে পারলো, সবাই বুঝে গেছে ক্লাসে, একজন ব্যক্তি কিন্তু নোটটা বুঝতে কি পারেনি। এবার আমি কি তাকে আগের মতো করে বোঝাবো? নিশ্চয় বোঝাবো না। তাকে অন্য আরও বাস্তব এক্সাম্পল দিয়ে তাকে কি সে পয়েন্টটা তাকে কি বোঝাতে হবে, তবেই সে নিতে পারবে। কারণ সবার তো ক্ষমতা, ক্যাপাবিলিটি, সামর্থ্য, আগ্রহ তো একই রকম না। তো সে কথাটা এখানে বলছে যে প্রত্যেকটা শিশুর শিক্ষণের ক্ষমতা কিন্তু একই রকম হয় না, তাই তাদের শিক্ষণের উপযোগী শিক্ষণ উপকরণ ব্যবহার করতে অনেক রকম উপকরণ ব্যবহার করতে হবে। যেমন যে ভূগোল ক্লাস করাবেন, সে অটোমেটিক তিনি গ্লোব নিয়ে আসবেন, ভূগোলের বিভিন্ন মানচিত্র নিয়ে আসবেন। নতুবা সে যদি বলে এই যেখানে মালদা রয়েছে, এখানে জলপাইগুড়ি রয়েছে, আমরা কি বুঝতে পারবে স্টুডেন্টগুলো? কোনোভাবে কিন্তু বুঝতে কিন্তু পারবে না। তার জন্য একটা ভূগোল শিক্ষককে সে ম্যাপ পয়েন্টিং আকারে চিত্র সহকারে দেখাতে হবে যে না, ওই জায়গাটাতে রয়েছে আমাদের কি কুচবিহার, ওই জায়গাটা মালদা ডিস্ট্রিক্ট রয়েছে, ওখানে শোচনীয় পাহাড় রয়েছে। তার মানে কি একটা স্টুডেন্ট অতি সহজে কিন্তু সেটা কিন্তু সে নিতে পারবে, ঠিক আছে, এবং সে অনেকদিন সেই কথাটা কি জায়গার নামগুলো তার মধ্যে কিন্তু মনে থাকবে, ঠিক আছে। এবার কি বলছে? অগ্রগতি পরিমাপ। বলছে শিশুর শিক্ষণের অগ্রগতি পরিমাপের ব্যবস্থা করতে হবে, যাতে শিক্ষার্থী জানতে পারে তার সাফল্য ব্যর্থতার কারণগুলি এবং সে অনুযায়ী নিজেকে সংশোধন করতে পারে। বলছে এই যে অগ্রগতি পরিমাপ, বলছে শিশুর শিক্ষণের অগ্রগতির যে পরিমাপের ব্যবস্থা করতে হবে, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা এক্সাম ব্যবস্থা করতে হবে, ঠিক আছে, এক্সাম নিতে হবে তাদেরকে। এক্সাম নেওয়ার পর একটা শিক্ষার্থী সে নিজে জানবে যে আমার মধ্যে কতটা প্রিপারেশন রয়েছে, সে নিজেকে নিজে জানতে পারবে তার মধ্যে কতটা ধারণা ক্রিয়েট হয়েছে। সেটা বলছে তার সাফল্য ব্যর্থতা সেই কারণগুলি সে অনুযায়ী সে কিন্তু নিজেকে সংশোধন করতে পারে। ধরুন একটা পরীক্ষা নিচ্ছে, অঙ্ক পরীক্ষা, অঙ্ক পরীক্ষা নিচ্ছে, কোথাও একটা অঙ্ক ভুল হচ্ছে, ভুল হওয়ার পর কী হচ্ছে, তাকে বোঝানো হচ্ছে তোমার এই জায়গাটা ভুল রয়েছে, সে কিন্তু নিজে নিজে কী করতে পারছে, অঙ্কটাকে কী করতে পারছে, আবার ভালো করে বাড়িতে প্রিপারেশন নিতে পারছে, অঙ্কটাকে সংশোধন করতে পারছে। এই সংশোধনের মাধ্যমে কি করছে, সে নিজেকে একটা ভালো জায়গাতে কিন্তু নিয়ে যেতে পারে। এবার বলছে আদর্শ এবং গণতান্ত্রিক পরিবেশ। অবশ্যই আদর্শ মানে ভালো, গণতান্ত্রিক মানে কি বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে এক জায়গায় বসবাস করছি, অর্থাৎ
ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা জাতি, ধর্ম, পুরুষ, লিঙ্গ বৈষম্য, হিন্দু, পুরুষ, প্রত্যেকের মিলনস্থল হচ্ছে আমাদের কি গণতান্ত্রিক ভারতবর্ষ। ঠিক আছে, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু কি রয়েছে, বিভিন্ন মতামত রয়েছে। ঠিক আছে, বলছে বিদ্যালয়ে এই পরিবেশ হবে আদর্শ গণতান্ত্রিক। হচ্ছে বিদ্যালয়ের যে পরিবেশটা বা বিদ্যালয়ের যে পরিবেশটা কেমন হবে, আদর্শ গণতান্ত্রিক, যে পরিবেশে শিশু তার বংশগতির ধারা অনুযায়ী নিজেকে প্রকাশ করতে পারে। এক্ষেত্রে শিক্ষাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বলছে শিশুর এই যে বিদ্যালয় পরিবেশ হবে কি, আদর্শ গণতান্ত্রিক, যে পরিবেশে শিশু তার বংশগতির ধারা অনুযায়ী নিজেকে কি করতে পারে, প্রকাশ করতে পারে এবং শিক্ষাকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। তাই জন্য শিক্ষাকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে, যাতে একটা শিশু সে আদর্শ পরিবেশে শিক্ষা গ্রহণ করে সে সমাজের এবং দেশের জন্য সে ভালোভাবে কাজ করতে পারে। এবার বলছে পাঠ্যক্রম বিষয়বস্তু নির্ধারণ। বলছে পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্ধারণ যে পয়েন্টটাতে বলছে শিশুর চাহিদা সামর্থ্য এবং প্রবণতা অনুযায়ী, শিশুর চাহিদা সামর্থ্য প্রবণতা অনুযায়ী শিক্ষার জন্য পাঠ্যক্রম বা বিষয়বস্তু নির্ধারণ করতে হবে, যাতে শিশু তার বংশগতির ধারা অনুযায়ী নিজেকে প্রকাশ করতে পারে। বলছে পাঠ্যক্রম বা বিষয়বস্তুর নির্ধারণ করতে হলে কি আগে ভাবতে হবে যে শিশুর চাহিদা এবং সামর্থ্য, তার আগ্রহ প্রবণতাকে গুরুত্ব দিয়ে কি করতে হবে, পাঠ্যক্রম বা বিষয়বস্তু নির্ধারণ করতে হবে, যাতে শিশু তার বংশগতির ধারা অনুযায়ী নিজেকে প্রকাশ করতে পারে, বংশগতির ধারা নিজেকে প্রকাশ করতে পারে। ঠিক আছে, পাঠ্যক্রম বিষয়বস্তু নির্ধারণ। বলছে পাঠ্যক্রমকে এমন, বিষয়বস্তুকে এমনভাবে একটা ক্লাসের জন্য নির্ধারণ করতে হবে, সেই পাঠ্যক্রম ভালোভাবে অধ্যয়ন করার পর শিক্ষার্থী তার বংশগতির যে ধারা, সেই বংশধারাকে কি করতে পারে, ধারার মাধ্যমে নিজেকে কি প্রকাশ করতে পারে বা ভালো একটা জায়গাতে সে যাতে পৌঁছাতে পারে, সেই কথাটা এখানে বলেছে। তো ঠিক আছে, আজকের ক্লাসে যে আমি আলোচনা করলাম এখানে হচ্ছে প্রথম যে আমাদের পঞ্চম অধ্যায় আজকে আমাদের শুরু হলো, কি শুরু হলো, আমাদের বৃদ্ধি ও বিকাশ। এখানকার বৃদ্ধি ও বিকাশ যে পঞ্চম অধ্যায় রয়েছে আমাদের যে বিকাশের যে উপাদান রয়েছে, বিকাশের উপাদান ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট, এখান থেকে আমরা জানলাম বংশগতি সম্পর্কে জানলাম, বংশগতি কাকে বলে, এবং বিভিন্ন এই বংশগতি সম্পর্কে বিভিন্ন মনোবিদ বা শিক্ষাবিদ তারা কি কি বলেছেন, কিভাবে পরীক্ষা করেছেন সেই সম্পর্কে জানলাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানে সমাপ্ত করলাম। অবশ্যই তোমরা এই ক্লাসটি প্রত্যেকটা তোমাদের বন্ধু বান্ধবী প্রত্যেকের কাছে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ক্লাসটি দেখে উপকৃত হয় এবং একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে। ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এখানে সমাপ্ত করলাম। প্রত্যেককে থ্যাংক ইউ এবং ধন্যবাদ।